ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে। মার্ক্সবাদ একটা গুরুত্বপূর্ণ মতবাদ। এই মতবাদ মার্কস রাজনীতি, রাষ্ট্র, সমাজ, সমাজতত্ত্ব, অর্থবিদ্যা, ইতিহাস, দর্শন ইত্যাদি বিষয়ে যে বক্তব্য তুলে ধরেছেন তার নাম অনুযায়ী একে মার্ক্সবাদ বলা হয়। মার্ক্সবাদ একটি গতিশীল মতবাদ। মার্ক্সবাদ তৈরি করেন কার্ল মার্কস, যার জীবনী কাল 1818 থেকে 1883। এই মতবাদ একটি বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী মতবাদ। এই মতবাদের 6টি সূত্র আছে: দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব, রাষ্ট্রতত্ত্ব এবং বিপ্লবের তত্ত্ব। এই 6টির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মতবাদ হলো, সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এটা মার্ক্সবাদের প্রথম সূত্র এবং এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ মার্ক্সবাদের মূল বিষয় বা কেন্দ্রীয় বিষয়। এই দ্বন্দ্বমূলক বস্তুবাদকে বিশ্লেষণ করলে এবং এ সম্পর্কে ধারণা লাভ করলে তোমরা ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে, উদ্বৃত্ত মূল্য সম্পর্কে, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্ব সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব সম্পর্কে এবং বিপ্লবী বা বিপ্লবের তত্ত্ব সম্পর্কে জানতে পারবে, ধারণা লাভ করতে পারবে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ এটা ইংরেজি শব্দ হলো হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম অর্থাৎ এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের দ্বন্দ্ব, যেটা দ্বন্দ্ববাদ, ডাইলেকটিক্স, এটা কিন্তু ইংরেজি শব্দ। ডাইলেকটিক্স এই শব্দটি গ্রিক শব্দ ডায়ালিগো থেকে এসেছে। এর অর্থ হলো তর্ক বা বিতর্কের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। যে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করে তার উপর পক্ষে বিপক্ষে যুক্তি অবতারণা করে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত একটি সঠিক সিদ্ধান্তে পরিণত হয়। দ্বন্দ্বিক পদ্ধতি অনুযায়ী সমাজের প্রত্যেকটি বিষয় বা সমাজ গতিশীল, পরিবর্তনশীল। আর এই পরিবর্তনশীলতার পশ্চাতে দুটি শক্তি কাজ করে। একটি হলো থিসিস বা বাদ, আর একটি হলো অ্যান্টিথিসিস বা প্রতিবাদ। এই দুটি শক্তির ঘাত প্রতিঘাতের ফলে নতুন একটা রূপ, নতুন একটা রূপান্তরিত রূপ দেখা যায়। তাকে বলা হয় সিনথিসিস। সিনথিসিস চূড়ান্ত নয়। সিনথিসিসের মধ্যে অর্থাৎ সমন্বয়বাদের মধ্যে বা পরিবর্তিত অবস্থার মধ্যে আবার থিসিস বা বাদ শক্তি গড়ে ওঠে এবং
এর বিরুদ্ধে প্রতিবাদ বা অ্যান্টি থিসিস করে ওঠে। আবার নতুন করে ঘাত প্রতিঘাত হয়, সেই ঘাত প্রতিঘাতের ফলে সমাজের পরিবর্তন ঘটে। তাহলে দ্বান্দ্বিক পদ্ধতি সমাজের পরিবর্তনের কথা বলে, ঘাত প্রতিঘাতের কথা বলে এবং পরিবর্তনের কথা বলে, কিন্তু পরিবর্তিত রূপ সেটা চূড়ান্ত নয়। যে পদ্ধতিতে থিসিস অ্যান্টিথিসিস ঘাত প্রতিঘাতের ফলে নতুন একটা অবস্থা সিনথিসিস সৃষ্টি করে, তার মধ্যেও আবার থিসিস অ্যান্টিথিসিস গড়ে ওঠে। এইভাবে ক্রমান্বয়ে পরিবর্তন হতে থাকে, সমাজের পরিবর্তন হতে থাকে। এই দ্বান্দ্বিক পদ্ধতি, ডায়ালেকটিক্যাল মেথড ইংরেজিতে, এর কথা প্রথম বলেন জার্মানির ভাববাদী দার্শনিক হেগেল। দ্বন্দ্ব এ বিষয়ে আলোচনা করতে গেলে সৃষ্টিতত্ত্বের প্রস্তাবে দ্বন্দ্ব কাজ করে এ কথা বলা হয়। এই জগৎ সৃষ্টি হয়েছে, সমাজ সৃষ্টি হয়েছে, এর পশ্চাতে দ্বন্দ্ব কাজ করে, ডায়ালেকটিক্স কাজ করে। বিশ্বের কোনো কিছু বিষয় শাশ্বত নয়, কোনো কিছু বিষয় চিরস্থায়ী নয়, চিরন্তন নয়। এই বিশ্ব জগতের সমস্ত কিছু বিষয় হচ্ছে পরিবর্তনশীল। দ্বন্দ্বের কারণ হলো হেগেলের মতে ভাব বা আইডিয়া। হেগেল বলেছেন, ভাবের অধীন বস্তু জগৎ থাকে, ভাব জগতের উপর নির্ভর করেই বস্তু জগৎ গড়ে ওঠে, আর বস্তু জগৎ নির্ভর করে ভাব জগতের উপর। আইডিয়া বা চেতনা, মনন, ভাবনা, এর উপর নির্ভর করে বস্তু জগৎ, অর্থাৎ বৈষয়িক বিষয়। অন্যদিকে কার্ল মার্কস, জার্মান দার্শনিক, তিনি মনে করেন ভাব জগতের অধীন বস্তু জগৎ নয়, বস্তু জগতের অধীন হলো ভাব জগৎ। ভাব বা আইডিয়া এটা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, বস্তু জগৎই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। দ্বন্দ্বের কারণ আইডিয়া নয়, দ্বন্দ্বের কারণ বস্তু জগৎ। মার্কস বলেছেন, বস্তু পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, বস্তু জগতের অধীনেই থাকে ভাব জগৎ। এবার আমরা দেখব যে মার্কস এবং হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতির ব্যাখ্যার মধ্যে পার্থক্য কি। মার্কস এবং হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতির ব্যাখ্যা আলাদা। মার্কস দ্বন্দ্ব ব্যাখ্যার ক্ষেত্রে, সমাজ পরিবর্তনশীলতার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন বস্তুবাদী ভাবনা বা বস্তুকে। অন্যদিকে হেগেল সমাজ পরিবর্তন এবং দ্বান্দ্বিক পদ্ধতির ব্যাখ্যার ক্ষেত্রে ভাবকে বেশি গুরুত্ব দিয়েছেন। মার্কস হেগেলের কাছ থেকেই দ্বান্দ্বিক পদ্ধতিকে গ্রহণ করেছেন, কিন্তু হেগেলের ভাববাদী দৃষ্টিকোণকে পরিহার করে মার্কস নিজে ফয়েরবাখের বস্তুবাদী ভাবনার দ্বারা
প্রভাবিত হয়ে বস্তুবাদকে কেন্দ্র করে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে দ্বান্দ্বিক পদ্ধতিকে ব্যাখ্যা করেন। তাই দ্বান্দ্বিক পদ্ধতি ব্যাখ্যার ক্ষেত্রে মার্কস বিপরীত দৃষ্টিকোণ থেকে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। মার্কস হেগেলের আইডিয়া তত্ত্বকে অস্বীকার করে তিনি বস্তুবাদী ভাবনাকে, বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে সমাজ, রাষ্ট্র কাঠামো, বৈষয়িক বিষয় এর উপর ভিত্তি করে ভাব জগতের ব্যাখ্যা দিয়েছেন। মার্কস বলেছেন যে জল 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটতে শুরু করে। এই তাপমাত্রার ফলে ধীর গতিতে জলের পরিবর্তন হয়, জল কমতে থাকে। আর জল যখন অল্প থাকে তখন কি হয়, সমাজের তখন জলটা দ্রুত উবে যায়। যাই হোক, মার্কসের যে দ্বান্দ্বিক পদ্ধতি সেটা কিন্তু হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি থেকে পুরোটাই আলাদা। মার্কস দ্বান্দ্বিক পদ্ধতিকে গুরুত্ব দিয়েছেন বস্তু কেন্দ্রিক ভাবনা দিয়ে। মার্কস বলেছেন বস্তু জগতের প্রতিফলন হলো ভাব জগৎ। জগতের গতি, জগতের পরিবর্তন, রূপান্তর, বিকাশ দ্বন্দ্ববাদের প্রয়োগের ফলে হয়। সমাজ পরিবর্তিত হয় বাইরের কোনো শক্তির দ্বারা নয়। সমাজের মধ্যেকার পরস্পর বিরোধী দুটি শক্তি, একটি হলো বাদ আর একটি হলো প্রতিবাদ, এই উভয়ের প্রতিঘাতের ফলে পরিবর্তন হয়। এই পরিবর্তিত রূপ হচ্ছে সিনথিসিস বা সমন্বয়। মার্কস দ্বন্দ্ববাদের 3টি সূত্র উল্লেখ করেন। 1, পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন হয়, এ কথা মার্কস উল্লেখ করেছেন। ট্রান্সফরমেশন অফ কোয়ান্টিটেটিভ ইনটু কোয়ালিটেটিভ চেঞ্জ ঘটে। মার্কসের বক্তব্য, বস্তু জগতের যে পরিবর্তন হয় সেই পরিবর্তন সরল রেখায় পরিবর্তন হয় না, সরল পথে হয় না, আঁকা বাঁকা পথে পরিবর্তন ঘটে। আর বস্তুর পরিমাণের আকৃতির পরিবর্তন ঘটে ধীর গতিতে। ধীর গতিতে বস্তুর পদার্থের পরিবর্তন হতে হতে হঠাৎ গুণগত পরিবর্তন হয়। এই গুণগত পরিবর্তন হলো বস্তুর মৌলিক পরিবর্তন। যেমন জল একটা নির্দিষ্ট 100 ডিগ্রি তাপমাত্রাতে ফুটতে শুরু করে এবং এই জলের তাপমাত্রা বাড়াতে থাকলে ধীরে ধীরে জল বাষ্পে পরিণত হয়। জলের পরিমাণ অর্থাৎ পরিমাণগত পরিবর্তন হচ্ছে। একটা সময়ে এসে জল যখন অল্প থাকে তখন হঠাৎই জলটা পুরো শুকিয়ে যায়, বাষ্প হয়ে যায়। এই পরিবর্তনকে মার্কস বলছেন একটা মৌলিক পরিবর্তন, বা এই পরিবর্তনকে মার্কস বলছেন উল্লম্ফন পরিবর্তন। মার্কস বলছেন প্রথমে পরিবর্তন ধীরে ধীরে হয়। সমাজ ব্যবস্থাতে, রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন শুরু হয় সেই পরিবর্তনটা কিন্তু ধীরে ধীরে হয়। আর এই পরিবর্তনের শক্তি সমাজের ও রাষ্ট্রের মধ্যেই থাকে। বাইরের কোনো শক্তি সমাজ পরিবর্তনে ভূমিকা পালন করে না। তাই সমাজ ব্যবস্থার অন্যায়, অবিচার ধীরে ধীরে পরিবর্তন হয়, ধীরে ধীরে সমাজের অগ্রগতি হয়।
কিন্তু একটা সময় এসে সমাজের মৌলিক পরিবর্তন হয়। খারাপ সমাজ থেকে ভালো সমাজ হয়। অনুন্নত সমাজ থেকে অগ্রগতি ধীরে ধীরে হয়ে একটা সময়ে এসে মৌলিক পরিবর্তন ঘটে সমাজে, এবং এই পরিবর্তনটা একটানা ধারাবাহিকভাবে হয়। আর অর্থাৎ সমাজ পরিবর্তন নিম্ন থেকে ঊর্ধ্বে পরিবর্তন হয়, অর্থাৎ ঊর্ধ্বে থেকে নিম্নে পরিবর্তন হয় না। সমাজের অগ্রগতি থেকে অবনতি নয়, সমাজ ধীরে ধীরে উন্নতর দিকে যেতে পারে। তবে এই পরিবর্তন কিন্তু জটিল প্রকৃতির। মার্কস যে দ্বন্দ্ব তত্ত্বের দ্বিতীয় যে পয়েন্টের কথা বলেছেন সেটা হলো বিপরীতের ঐক্য ও সংগ্রাম। মার্কস বলেছেন বিপরীতের ঐক্য এবং সংগ্রাম, ইউনিটি অ্যান্ড স্ট্রাগল অফ অপোজিট। মার্কস বলেছেন প্রতিটি বস্তুর মধ্যে পরস্পর বিরোধী দুটি শক্তি থাকে, এবং এই পরস্পর বিরোধী দুটি শক্তি হলো একটা থিসিস আর একটা হচ্ছে অ্যান্টিথিসিস। এই দুই শক্তির ঘাত প্রতিঘাতের ফলে নতুন একটা রূপ বস্তুর মধ্যে দেখা যায়। সেই নতুন বা রূপান্তরিত রূপকে সিনথিসিস বলা হয়। সিনথিসিস চূড়ান্ত নয়, বস্তুর রূপান্তরিত রূপ চূড়ান্ত নয়। এই রূপান্তরিত রূপের মধ্যে অর্থাৎ সিনথিসিসের মধ্যে আবার থিসিস অ্যান্টিথিসিস তৈরি হবে, এবং উভয়ের ঘাত প্রতিঘাতের ফলে সমাজের রূপান্তর ঘটবে, বস্তুর রূপান্তর ঘটবে। বস্তুর মধ্যে যেমন এই ধরনের থিসিস অ্যান্টিথিসিস ঘাত প্রতিঘাতের ফলে পরিবর্তন হচ্ছে, তেমনি সমাজ ব্যবস্থাতেও থিসিস আছে। শাসক শ্রেণী এবং সম্পদশালী শ্রেণী তারা অন্যায্য বিষয়গুলিকে বৈধতা দেয়, এবং তারা প্রচলিত রাষ্ট্র কাঠামো, প্রচলিত সমাজ ব্যবস্থাকে বজায় রাখতে চায়, বজায় রেখে কিছু কিছু তারা পরিবর্তন করে। এটাকে বলা হয় থিসিস। আর অ্যান্টিথিসিস হচ্ছে সমাজের মৌলিক পরিবর্তন চাই, মৌলিক পরিবর্তন করে সমাজের নতুন রূপ আনতে চাই, নতুন একটা সমাজ আনতে চাই। এই নতুন রূপান্তরিত সমাজকে সিনথিসিস বলা হয়। এইভাবে মার্কস তার এই বৈপরীত্যের ঐক্যকে বোঝানোর জন্য তিনি উল্লেখ করেছেন সমাজ বিকাশের প্রথম স্তরে দ্বন্দ্ব ছিল না, প্রথম স্তরে সংগ্রাম ছিল না, কারণ সমাজ বিকাশের প্রথম স্তর আদিম সাম্যবাদী সমাজে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা ছিল না, শ্রেণী ছিল না, শ্রেণী শোষণ ছিল না, শ্রেণী বিভাজনও ছিল না। দ্বিতীয় যে সমাজ, দাস সমাজ ব্যবস্থা, সেখানেই শ্রেণী প্রথম সৃষ্টি হয়। দাস মালিক শ্রেণী, জমির মালিক, অন্যদিকে কৃষক, অন্যদিকে দাস যারা জমিতে কাজ করত এবং মালিকের গৃহেও কাজ করত। মালিক সম্পূর্ণভাবে দাসদের পরিচালনা করত। এই সমাজে মালিক, কৃতদাস মালিক, জমি মালিক, তারা হলো থিসিস। অন্যদিকে যারা কৃতদাস, যারা অত্যাচারিত মানুষ, তারা হলো অ্যান্টিথিসিস। এই দুই শক্তি অর্থাৎ থিসিস বাদ আর অন্যদিকে প্রতিবাদী শক্তি, দুয়ের ঘাত প্রতিঘাতের ফলে সমাজে রূপান্তর ঘটে। এই রূপান্তরিত রূপ হলো সিনথিসিস। এটা রূপান্তরিত রূপটা হচ্ছে উন্নত, অর্থাৎ দাস সমাজ থেকে সামন্ত সমাজ জন্মলাভ করলেও দাস সমাজের তুলনায় সামন্ত সমাজ উন্নত। আবার সামন্ত সমাজ এই সিনথিসিস চূড়ান্ত নয়, এরও পরিবর্তন ঘটে। দাস সমাজের দাস মালিকরা, জমির মালিকরা, তারাই সামন্ত সমাজে সামন্ত প্রভুতে পরিণত হয়েছে। অন্যদিকে যারা কৃতদাস ছিল দাস সমাজে, তারাই সামন্ত সমাজে ভূমিদাসে পরিণত হয়েছে। ভূমিদাসদের কিছুটা স্বাধীনতা থাকার ফলে তাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষ তারা ব্যবসা বাণিজ্য
শুরু করে এবং ব্যবসাতে উন্নতি লাভ করে, নদীর ধারে বসবাস করে, তারা উদীয়মান ধনিক বণিক শ্রেণীতে পরিণত হয় এবং তারা 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 শিল্পায়ন ঘটায়, শিল্প কারখানা গড়ে তোলে। শিল্পের শ্রমিক দরকার, সেই শ্রমিক তারা কৃষকদের শ্রমিকে রূপান্তরিত করতে চায়। আর সমাজ ব্যবস্থাতে রাষ্ট্র ক্ষমতাতে আছে সামন্ত প্রভু, তাদের হাত থেকে ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে নিতে চাই এবং সামন্তবাদকে উচ্ছেদ না করলে ভূমিদাসরা তারা কারখানায় কাজ করতে আসবে না। কারখানার কাজ করতে আসার আগে ভূমিদাসদের সামন্ত প্রভুরা জমিতে আটকে রেখেছিল। ভূমিদাসরা জমির মালিক ছিল না, তারা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত। সুতরাং এই ব্যবস্থার বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল, পরিবর্তন দরকার ছিল। কিন্তু সামন্ততন্ত্রের পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে উদীয়মান ধনিক বণিক শ্রেণী। তারা ভূমিদাস ব্যবস্থাকে উচ্ছেদ করে সামন্ত ব্যবস্থাকে উচ্ছেদ করে নতুন একটা সমাজ তৈরি করে। এই নতুন সমাজেও তোমার দুটি শক্তি শিবির তৈরি হয়, দুটি প্রধান শ্রেণীর উদ্ভব হয়। একটা হলো প্রলেতারি শ্রেণী, তারা শোষিত, আর একটা হলো বুর্জোয়া শ্রেণী বা পুঁজির মালিক। অতীতের শোষিত দাসরা যেমন অ্যান্টিথিসিস হিসাবে সমাজের পরিবর্তন ঘটিয়েছে, নতুন সমাজ সামন্তবাদ প্রতিষ্ঠিত করেছে, তেমনি ভূমিদাস ব্যবস্থাতে, সামন্ততন্ত্রে, সেখানেও কিন্তু ভূমিদাসরা বুর্জোয়াদের উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্বে তারা সমাজে রূপান্তর ঘটিয়ে পুঁজিবাদ কায়েম করেছে। আর পুঁজিবাদী সমাজে আগের সামন্তবাদী সমাজের ভূমিদাসরা তারা পুঁজিবাদী সমাজের শ্রমিকে পরিণত হয়েছে। প্রথমে শিল্পায়নের যুগে প্রথমে শ্রমিক বেশি রাখত, আর যত শ্রমিক নিয়োগ করেছে শ্রমিক শিল্পপতিরা, তত তাদের নিজেদের কবর খনকদের সৃষ্টি করেছে। আর এই কবর খনক অর্থাৎ যারা ভূমিদাস ছিল তারা শ্রমিকে পরিণত হলো। এই শ্রমিকরা একদিন মালিক শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সমাজের পরিবর্তন ঘটাবে। তাহলে পুঁজিবাদ কিন্তু চিরস্থায়ী নয়, পুঁজিবাদও কিন্তু পরিবর্তনশীল একটা অর্থ ব্যবস্থা, পরিবর্তনশীল পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা। তাই এই ব্যবস্থাতে শ্রমজীবী শ্রেণী আগামী দিনে অতীতের শোষিত বঞ্চিত শ্রেণী সংগ্রাম লড়াই করে অতীতের শোষিত মানুষ অ্যান্টিথিসিস হিসাবে যেমন ভূমিকা নিয়েছে, অর্থাৎ দাস সমাজের কৃতদাসরা বা সামন্ত সমাজের ভূমিদাসরা অ্যান্টিথিসিস হিসাবে কাজ করেছে, তেমনি বর্তমান পুঁজিবাদী সমাজের শ্রমজীবী মানুষ অ্যান্টিথিসিস হিসেবে তারা ভূমিকা পালন করবে এবং এই সমাজের রূপান্তর ঘটাবে। তাহলে রূপান্তর যে প্রক্রিয়া, এটা হলো ডায়ালেকটিক্যাল মেথড। আর এই ডায়ালেকটিক্যাল মেথডকে বস্তু জগতের সঙ্গে তুলনা করে সমাজ জীবনের কিভাবে কাজ করে সে কথা মার্কস আলোচনা করেছেন। 3 নাম্বার মার্ক্সবাদের 3 নাম্বার সূত্র। মার্কস বলেছেন 3টি সূত্র আমরা বলেছি, পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন, 2 নাম্বার হচ্ছে বিপরীতের ঐক্য থেকে সংগ্রাম। তাহলে আমরা দেখছি প্রত্যেকটা সমাজে সংগ্রাম হয়েছে, আবার ঐক্য হয়েছে, নতুন একটা সমাজ তৈরি হয়েছে। নতুন সমাজে আবার সংগ্রাম দেখা দিয়েছে শ্রেণীভিত্তিক সমস্ত সমাজ ব্যবস্থাতে, এবং বর্তমান পুঁজিবাদী সমাজেও এরকম বিপরীতের মধ্যে সংগ্রাম হবে, আবার বিপরীতের মধ্যে সংগ্রামের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠিত হবে। 3 নাম্বার মার্কস তার দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বে আরেকটি সূত্রের কথা বলেছেন, নেতির নেতিকরণ, নেগেশন অফ নেগেশন। মার্কস বলেছেন বিকাশ বা অগ্রগতি তার অপরিহার্য উপাদান হলো, একটা অপরিহার্য বৈশিষ্ট্য বা উপাদান হচ্ছে কি, নেতির নেতিকরণ। নতুন সমাজ পুরাতন সমাজের গর্ভেই জন্ম লাভ করে, আর নতুন সমাজ আগামী দিনে আবার পুরাতন হয়ে যাবে।
নতুন সমাজ যখন গড়ে ওঠে তখন পুরাতন সমাজের বৈশিষ্ট্যগুলিকে পরিহার করে, ত্যাগ করে, নতুন সমাজে নতুন নতুন বৈশিষ্ট্যকে গ্রহণ করে। এই নতুন সমাজ সময়ের পরিবর্তনের সাথে সাথে একটা সময় এসে পুরাতন সমাজে পরিণত হবে। তখন কিন্তু আজকের নতুন সমাজ আগামী দিনে পুরাতন হবে, তখন সেটাকে অস্বীকার করা হবে। অর্থাৎ নতুনের জন্ম, নতুনের উদ্ভব, নতুনের বিকাশ চিরদিন নতুন থাকবে না, নতুন চিরদিন বিকাশ হবে না। একদিন পুরাতন হবে, তখন পুরাতন হিসাবে আবার আবার সেই সমাজে পুরাতন সমাজ, আজকের নতুন সমাজ আগামী দিনে পুরাতন সমাজ হবে, আর ওই পুরাতন সমাজ থেকে আবার নতুন সমাজ সৃষ্টি হবে। এইভাবে মার্কস এই কথা বলেছেন, নেতিকরণের কথা, যে দাস ব্যবস্থাতে দাসরা তারা লড়াই করে, সংগ্রাম করে, বিপ্লব করে তৈরি করেছে ফিউডালিজম। আর এই ফিউডালিজমকেই দাস সমাজের দাসরা ভূমিদাসে রূপান্তরিত হয়েছে। এই ভূমিদাসরাই লড়াই করে এই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছে। আবার পুঁজিবাদী সমাজ সৃষ্টি করেছে, অর্থাৎ ভূমিদাসরা সৃষ্টি করেছে সামন্তবাদের কুফল থেকে বাঁচার জন্য, শোষণ অত্যাচার থেকে বাঁচার জন্য। তারাই আবার পুঁজিবাদী সমাজের শ্রমিক শ্রেণীতে পরিণত হয়েছে। এই শ্রমিক শ্রেণী তারাও কিন্তু সংগ্রাম করে পুঁজিবাদের উচ্ছেদ করে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত করবে। এই কথা মার্কস এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন। নেতিকরণ অর্থাৎ বীজ থেকে গাছ হয়, গাছ থেকে ফুল হয়। বীজ থেকে যখন গাছ হলো, তখন কিন্তু বীজটাকে অস্বীকার করা হলো। গাছ থেকে ফুল হয়, গাছ থেকে যখন ফুল হলো, তখন গাছটাকে অস্বীকার করা হয়। ফুল থেকে যখন বীজ হয়, তখন বীজটা ফুলকে অস্বীকার করে। বীজ থেকে গাছ হয়, গাছ তখন বীজকে অস্বীকার করে। এইভাবে আমরা লক্ষ্য করেছি সমাজ বিকাশের যে বিভিন্ন স্তর, সেখানে নতুন নতুন সমাজ এসছে, পুরাতন সমাজের বিষয়গুলিকে বাতিল করেছে, আবার নতুন সমাজ পুরাতন হয়েছে, তখন আবারও নতুন সমাজ তৈরি হয়েছে। এইভাবে সমাজ কিন্তু গতিশীল, এইভাবে সমাজ ডাইনামিক, এইভাবে পরিবর্তন হতে থাকবে। সমাজতান্ত্রিক ব্যবস্থাতে একটা শ্রেণী থাকবে, শ্রেণী দ্বন্দ্ব থাকবে না, সেখানে দ্বন্দ্ব থাকবে সমাজকে আরো উন্নত করবার জন্য তাদের সংগ্রাম করতে হবে। আর পুঁজিপতিদের উচ্ছেদ করে সমাজতন্ত্রের শ্রমিক শ্রেণী ক্ষমতায় এসছে, সুতরাং তাদেরকে ক্ষমতাচ্যুত করবার জন্য পরাজিত পুঁজিপতিরা তারা চেষ্টা করবে। আর সেই চেষ্টা হচ্ছে প্রতিবিপ্লবী চেষ্টা বা প্রতিবিপ্লবী শক্তি। এই প্রতিবিপ্লবী শক্তিকে ধ্বংস করার জন্য রাষ্ট্রকে প্রলেতারি শ্রেণী ব্যবহার করবে। এইভাবে মার্কস নেতিকরণ তত্ত্বকে আলোচনা করেছেন। মার্ক্সবাদের মূল বিষয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের কয়েকটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। 1 নম্বর, দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুযায়ী এখানে বলা হলো একটা বৈশিষ্ট্য হিসাবে যে বিশ্ব জগৎ হচ্ছে পরিবর্তনশীল, বিশ্ব জগৎ অচল, বিশ্ব জগৎ শাশ্বত নয়। প্রতিনিয়ত নতুন নতুন বস্তুর আবির্ভাব হয়, আর প্রতিনিয়ত বস্তু যখন পুরাতন হয়ে যায়, প্রতিনিয়ত বস্তু পুরাতন হলে, সমাজ পুরাতন হলে সেটার অবসান ঘটে। বিভিন্ন ঘটনাবলী সমাজে ঘটে, সেই ঘটনাবলীগুলি পরস্পরের সঙ্গে যুক্ত। এই ঘটনাগুলি তোমার কোনো বিচ্ছিন্ন নয়, একে অপরের সঙ্গে যুক্ত। বিভিন্ন ঘটনার উপরে নির্ভরশীল। তাই বিশ্বজগৎ অবিরাম গতিশীল, পরিবর্তনশীল, বিশ্বজগৎ অগ্রগতির দিকে এগিয়ে যায়। তাই সমাজ কাঠামোতে রাজনীতি বা রাষ্ট্র কাঠামোতে রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, রীতিনীতি সমস্ত কিছু কিন্তু পরিবর্তনশীল। তাই
এবং এই বিশ্ব জগৎটা একটা বালুকণা থেকে এই সূর্য অবধি বিভিন্ন পর্যায়ের মধ্যে সৃষ্টি হয়েছে। একটা কোষ থেকে সৃষ্টি হয়েছে এই মানুষ। মানুষ সুতরাং এই প্রত্যেকটা সময়ের সঙ্গে সঙ্গে মুহূর্তে মুহূর্তে বিষয়ে চেঞ্জ হয়েছে। দেখো, মার্কস কথা বলেছেন, কি বলেছেন, যে মার্কস বলছেন যে তোমার উন্নত থেকে উন্নত স্তরে পৌঁছানোই হলো বিকাশ। বিকাশ কখনো পিছনের দিকে নয়, কিন্তু বিকাশ আবার বিকাশের অগ্রগতি সরল পথে হয় না, সোজা পথে হয় না, আঁকা বাঁকা পথে হয়। আর বিকাশের অর্থ শুধু পরিমাণগত বিকাশ নয়, উন্নতি নয়, বৈষয়িক উন্নতি নয়, তার সঙ্গে সঙ্গে গুণগত উন্নতি দরকার, মানের উন্নতি দরকার। মার্ক্সবাদের বিভিন্ন সমালোচনা উঠে আসে দ্বন্দ্বমূলক বস্তুবাদের। কি সমালোচনা, যে মার্ক্স শুধু দ্বন্দ্বকেই গুরুত্ব দিয়েছেন, মার্ক্স শুধু বস্তুকেই গুরুত্ব দিয়েছেন, মার্ক্স সমাজ বিকাশের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, মার্ক্স বলেছেন যে সমাজ গতিশীল, সমাজ পরিবর্তনশীল। একদিকে যেমন দ্বান্দ্বিক পদ্ধতি কাজ করে, অন্যদিকে সমাজের মূল ভিত্তি অর্থনীতি, সেই অর্থনীতির পরিবর্তন ঘটে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হলে অন্যান্য ক্ষেত্রে উন্নতি হবে। আর অর্থনৈতিক উন্নতি মানে অর্থ ব্যবস্থার উন্নতি। অর্থ ব্যবস্থার উন্নতির এর পশ্চাতে রয়েছে উৎপাদন শক্তির উন্নতি। উৎপাদন শক্তির উন্নতি হলে উৎপাদন পদ্ধতির উন্নতি। উৎপাদন পদ্ধতি, উৎপাদন শক্তির বিকাশের অর্থ হলো উৎপাদন বৃদ্ধি। আর উৎপাদন বৃদ্ধি মানে হলো যে উৎপাদনের উপকরণের মালিকের আয় বৃদ্ধি। আর মালিক এবং উৎপাদনের সঙ্গে যারা সরাসরিভাবে যুক্ত, তাদের উভয়ের মধ্যে সম্পর্কে বলা হয় উৎপাদন সম্পর্ক। তাহলে উৎপাদন ব্যবস্থার সঙ্গে উৎপাদন শক্তি যেমন যুক্ত, তেমনি উৎপাদন সম্পর্ক যুক্ত। উৎপাদন ব্যবস্থার বিকাশ মানে উৎপাদন শক্তির বিকাশ, উন্নতি। উৎপাদন শক্তির উন্নতির ফলে উৎপাদন পদ্ধতির উন্নতি হলে উৎপাদন বৃদ্ধি পায় এবং উৎপাদন সম্পর্কের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয়। উৎপাদন বৃদ্ধি পাওয়ার অর্থ হলো যে মালিকের মুনাফা বৃদ্ধি পাবে, তখন শ্রমজীবী মানুষ উৎপাদনের উপকরণের মালিক নয়, কিন্তু সরাসরি ভাবে তারাই উৎপাদন করে হাতে কলমে। তাদের উভয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কে দ্বন্দ্ব দেখা দিবে। আর এই দ্বন্দ্ব কিছুটা মেনে নেয়, আবার এই দ্বন্দ্ব যখন না মানা সম্ভব হয় না, তখন কিন্তু বিপ্লব অনিবার্য হয়, শ্রেণী সংগ্রাম অনিবার্য হয়। তাহলে আমরা এটা লক্ষ্য করছি যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের দ্বান্দ্বিক পদ্ধতি ক্ষেত্রে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস এগুলো কাজ করে। সেমনি উৎপাদন ব্যবস্থার উন্নতি, উৎপাদন ব্যবস্থার উন্নতি এর অর্থ হলো উৎপাদন শক্তির উন্নতি। উৎপাদন শক্তির উন্নতি হলো উৎপাদন শক্তি এর উন্নতি, উৎপাদন পদ্ধতির উন্নতি এবং উৎপাদন বৃদ্ধি। আর এই উৎপাদন বৃদ্ধি, উৎপাদন শক্তির বিকাশ, এর সঙ্গে উৎপাদন সম্পর্ক সঙ্গতি রেখে চলে। যদি অসঙ্গতি দেখা দেয়, তাহলে কিন্তু দ্বন্দ্ব দেখা দিবে, বিপ্লব দেখা দিবে, শ্রেণী সংগ্রাম দেখা দিবে। যাই হোক, আমরা আজকে মার্ক্সবাদের যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা আলোচনা করলাম, তাতে অনেকে অভিযোগ করেছেন যে এটা দ্বন্দ্বকে বেশি গুরুত্ব দিয়েছেন, তিনি বস্তুকে বেশি গুরুত্ব দিয়েছেন, আর চেতনা, ভাব এগুলিকে উপেক্ষা করে দেন। কিন্তু তা নয়। মার্ক্স চেতনা, ভাবনা, মনন, ইতিহাস, দর্শন, সাহিত্য এগুলিকে গুরুত্ব দিয়েছেন। তেমনি পাশাপাশি তিনি দ্বন্দ্বকে গুরুত্ব দিয়েছেন। সমাজ পরিবর্তনের মূলে দ্বন্দ্ব, উৎপাদন ব্যবস্থার উন্নতির মূলে যেমন উৎপাদন পদ্ধতির উন্নতি, উৎপাদন শক্তির উন্নতি, তেমনি রাষ্ট্র কাঠামোতে যাদের আধিপত্য থাকে, তাদের আধিপত্য কিন্তু অর্থনৈতিক কাঠামোতে থাকে, বা যাদের অর্থনৈতিক কাঠামোতে আধিপত্য থাকে, ক্ষমতা থাকে, তারাই কিন্তু রাজনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা,
ইতিহাস, দর্শন, বিভিন্ন বিষয়, সংস্কৃতি, শিক্ষা। সুতরাং এইগুলোতে আধিপত্য বিস্তার করে তারাই যারা অর্থনীতিতে আধিপত্য। তাই তাই শোষিত বঞ্চিত মানুষকে অর্থনৈতিক ক্ষমতা দখল করতে হবে, তাহলেই দ্বন্দ্বের নিরসন হবে। দ্বন্দ্বের নিরসন হবে তখনই সমস্ত মানুষ যখন একই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, সব মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে, আর সব মানুষকেই কাজ করতে হবে। যে কাজ করবে না সে খেতেও পাবে না, এমন একটা সমাজ কাঠামো তৈরি হলে দ্বন্দ্ব নিরসন হবে। আর একটা সর্বহারা শ্রেণী যখন ক্ষমতায় আসবে, তখন তাদের দ্বন্দ্ব কিন্তু শ্রেণীতে শ্রেণীতে দ্বন্দ্ব নয়, সমাজকে উন্নত করবার একটা চেষ্টা, সংগ্রাম, এটা থাকতে হবে। আর প্রতি বিপ্লবী শক্তিকে ধ্বংস করবার জন্য রাষ্ট্রকে ব্যবহার করতে হবে। আর সমাজতন্ত্রের উন্নত পর্যায়ে সাম্যবাদ, কমিউনিজম, এটা প্রতিষ্ঠিত হলে সমাজের প্রত্যেকটা মানুষ সেলফ কন্ট্রোল হবে, অর্থাৎ প্রত্যেকে নিয়ন্ত্রণ করবে মানুষ। আর সেখানে কোনো শ্রেণী থাকবে না, উৎপাদনের উপকরণের মালিক মুষ্টিমেয় ব্যক্তির হাতে বা একটা শ্রেণীর হাতে থাকবে না, সবকিছুই সমাজের হয়ে যাবে। গ্রাম শহরের মধ্যে পার্থক্য থাকবে না, কায়িক পরিশ্রম মানসিক পরিশ্রমের মধ্যে পার্থক্য থাকবে না। আর উৎপাদনের উপকরণগুলো আরো ব্যাপক উন্নতি হবে এবং আরো বেশি প্রয়োগ হবে। প্রত্যেকটা মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করবে আর প্রয়োজন অনুযায়ী মজুরি পাবে। কাজ অনুযায়ী মজুরি না, সামর্থ্য অনুযায়ী কাজ, প্রয়োজন অনুযায়ী মজুরি। এমন একটা সমাজে দ্বন্দ্বের অবসান ঘটবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।